স্ক্রিন দেখা যায় না? ওকে। ক্লাস 15 ক্লাস 15 মধ্যে আমরা ক্লাস 15টাকে ওপেন করবো। আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস কিভাবে আমরা আমরা ইনক্লুড করবো, বা আমাদের HTML এর মধ্যে কিভাবে এক্সটার্নাল সিএসএস কে লিঙ্ক করবো সেটা আমরা দেখবো আজকে। তো তার জন্য আমাদের এই যে ক্লাস 15-এ, আচ্ছা গত ক্লাসে কি কারো কোনো প্রবলেম আছে কি? গত ক্লাসে যে ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস দুটো দেখাইলাম, এর ভিতরে কোনো প্রবলেম আছে কিনা? ওকে, তাহলে এক্সটার্নাল সিএসএস এর জন্য আমাদের সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল লাগবে। তো সেটার জন্য আমি এখানে এসে এখানে একটা ফাইল খুলবো, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এইচটিএমএলটা খুললাম। এখন দেখেন এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে যে ডট এইচটিএমএল। তো আমি এখানে একটা ফাইল নিব, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। দেখেন সিএসএস লেখার পরে এখানে একটা হ্যাশ চিহ্ন আসছে। তো আমি এখন এন্টার দিব। এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, এখানে আমরা সিএসএস লিখবো, আর এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। দেখেন এইচটিএমএল এর পাশে থাকবে এরকম অ্যারো চিহ্ন, আর সিএসএস এর পাশে থাকবে এরকম হ্যাশ চিহ্ন। তো এটা এখানে আমরা সিএসএস, এই যে নিউ ফাইল, আমরা যেটা ফোল্ডার আসছে ফোল্ডারটা এখানে ওপেন করলাম। এই যে এটা আমাদের ফোল্ডার ক্লাস 15, যেটা আমি ওখানে ওপেন করলাম, আবার ভিএস কোডে এসে ভিএস কোড ওপেন করলাম। ভিএস কোড আসার পরে এখানের মধ্যে নিউ ফাইল নামে একটা অপশন আছে, যে নিউ ফাইলটাতে ক্লিক করার পরে এখানের মধ্যে আপনি ফাইলের নামটা লিখবেন। ফাইলের নামটা লিখবেন, লিখে ডট এইচটিএমএল লিখবেন যদি এইচটিএমএল ফাইল হয়, আর যদি সিএসএস হয় তাহলে ডট সিএসএস। মানে এই যে ডট সিএসএস এগুলো কি, এগুলোকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। সো আমার যেহেতু এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল, সো আমি ডট এইচটিএমএল দিয়ে ওপেন করলাম, আর সিএসএস এর যেহেতু এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস, সো আমি এটা ডট সিএসএস দিয়ে ওপেন করলাম। তাহলে দুইটা ফাইল কিন্তু আমার এই ক্লাস ফোল্ডারে সেভ আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে যে ক্লাস 15-এ যান, দেখেন একটা হচ্ছে ইন্ডেক্স, ও এটা কি IND লিখি, সরি এটা তো ইন্ডেক্স হবে। ইন্ডেক্স, ওকে। তাহলে আমরা কি খুললাম, একটা HTML ফাইল খুললাম আর একটা CSS ফাইল খুললাম। সো এটা তো আমাদের না, এটাকে পাশে, সো এটা হচ্ছে আমাদের index.html, এটা হচ্ছে আমাদের style.css। সো আমি এই যে style.css যেটা, সেটাকে আমি একটু ড্র্যাগ করে দেখেন এই পাশে আনতে পারবেন। ড্র্যাগ করে মানে সিএসএস ফাইলটাকে style.css-টাকে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, এ পাশে চলে আসবে। এটাকে চাইলে আপনি নিচেও আনতে পারেন, উপরেও আনতে পারেন। নিচে আসলে সেটা এই দেখেন, নিচে আসলে এটা নিচে আসবে, আর যদি একদম সম্পূর্ণ নিচে দেখেন এই যে নিচে চলে আসছে। তো আমি আমি এটাকে নিচে রাখবো না, আমি পাশাপাশি রাখবো। তো এই পাশে আমাদের আছে হচ্ছে HTML ফাইল বাম পাশে, আর এটা হচ্ছে আমাদের CSS ফাইল। ওকে, এখন সিএসএসটা আমরা এভাবে ওপেন করব না, আমরা ডিরেক্টলি সিএসএসটাকে ওপেন করব না, আমরা সিএসএসটাকে আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখবো। কারণ কি, এখানে একটা ফোল্ডার খুলবো, এখানে একটা ফোল্ডার খুলবো, নাম দিব হচ্ছে CSS।
দেন এটাকে কাট করে সিএসএস এর মধ্যে রাখবো, কারণ আমাদের সামনে যখন আমাদের কাজ আসবে অনেকগুলা, দেখা যাচ্ছে যে কি একটা সিএসএস আমাদের হচ্ছে না, আমাদের দেখা যাবে যে কি সামনে অনেকগুলো সিএসএস লাগবে, অনেকগুলো সিএসএস ফাইল লাগবে। তো সেগুলোকে আমরা আলাদা একটা ফোল্ডারে রাখার এখন থেকে যদি চেষ্টা করি যে হ্যাঁ আলাদা একটা ফোল্ডারে রাখার, তাহলে সামনে গিয়ে ওই অভ্যাসটা যদি আমি তৈরি করি, সামনে গিয়ে আর প্রবলেম হবে না। তো আমি সবসময় রাখবো যে যেইটাই হোক, মানে সিএসএস একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যেটাই হোক, যতটাই হোক, সিএসএস মানে যা যা সিএসএস থাকবে সবগুলো একটা ফোল্ডারে, যা জাভা স্ক্রিপ্ট থাকবে, জাভা স্ক্রিপ্ট যখন করাবো তখন জাভা স্ক্রিপ্টগুলো সব জাভা স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার হবে। বাট ইন্ডেক্সটা হচ্ছে যে বাইরে রাখবেন, সব ফোল্ডারের বাইরে থাকবে ইন্ডেক্সটা। যে আমাদের প্যারেন্ট ফোল্ডার হচ্ছে ক্লাস 15, সো এখানের মধ্যে সিএসএস ফোল্ডার করা আছে, যেহেতু এখানে একটা সিএসএস ঢুকলো, বাট ইন্ডেক্সটা ফোল্ডারের বাইরে থাকবে, ইন্ডেক্সটা ফোল্ডারের বাইরে। ওকে, সো আমরা এটা ওপেন করবো না, আমরা ওপেন করবো হচ্ছে ওপেন ফাইল, এটা। ওকে, অল গুড। এখন এটা আমাদের ইন্ডেক্স, এটা আমাদের সিএসএস। সো ইন্ডেক্সের মধ্যে আমরা বয়লার প্লেট নিই, যেহেতু এটা এটাকে একটু ভিতরে রাখি আপাতত। তো হচ্ছে আমাদের ক্লাস ক্লাস কত, 15, 14। ভুলে করেছি, 14 তো গতকালকেরটা, মানে গত দিনেরটা 14, আজকেরটা 15। ওকে, ক্লাস 15। তো আমরা আমরা গো লাইভ করবো না, আমরা হচ্ছে গো লাইভ দিলে যেটা সমস্যা হচ্ছে যে চেঞ্জটা বোঝা যায় না, মানে ব্যাক এন্ড ওটা চেঞ্জ হয়ে যেত, তো চেঞ্জটা আমরা রিফ্রেশ করে করে দেখবো যে চেঞ্জ হচ্ছে কিনা আসলে। তো আমরা ফাইলটাই ওপেন করি, যে ক্লাস 15 টাইটেল আসছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো এটা হচ্ছে একটা H1 ট্যাগ দেবো। H1 ট্যাগ নেওয়ার পর দিস ইজ, আচ্ছা সবচেয়ে ছোট হাতের লেখা কার আছে, দিস ইজ ক্লাস 15। আমরা আমাদের রেফারেন্স দিলাম, দিস ইজ ক্লাস 15 আসছে, ভালো কথা, খুবই সুন্দর কথা। তো এখন আমি এই যে ক্লাস দিস ইজ ক্লাস 15 লেখার উপরে এই যে H1 ট্যাগের উপর আমি সিএসএস করব। তো সিএসএসটা কোথায় করব, সিএসএসটা করবো হচ্ছে আমাদের এই যে স্টাইল সিএসএস লিখলাম এখানে। তো এটাকে এভাবে রাখি আপাতত। সো স্টাইল সিএসএস এর মধ্যে আগে সিএসএস জানার আগে আমাদেরকে কিছু জিনিস, তো আমি গত ক্লাসে দেখাইছি, তো গত ক্লাসে যা দেখাইছি ওইটারই জের ধরে আমি কিছু যে কথা বলবো, যেগুলো হয়তো প্রিভিয়াস ক্লাসে বলা হয়নি, বাট এই যেহেতু আজকে এক্সটার্নাল সিএসএস আসছে, তো আমি আজকেই বলি। সিএসএস এর আমাদের আহ, মানে 4 ধরনের সিলেক্টর আছে। কি আছে? 4 ধরনের সিলেক্টর। এখন সিলেক্টর কি জিনিস? সিলেক্টর হচ্ছে যে সাপোজ আমাদের মধ্যে আমি এখানে নিলাম কি H1 ট্যাগ। সো H1 ট্যাগ, দ্যাট মিনস H1 ট্যাগ নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটা প্রপার্টি দিই। আচ্ছা, এটাকে আমি কমেন্ট আউট করে লিখি দাঁড়ান। এখানেও কমেন্ট আউট করার সিস্টেম সেম, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এখানে কমেন্ট আউট পাবেন। কমেন্ট আউট জিনিসটা হচ্ছে আপনার আউটপুটে এক্সিকিউট হবে না, বাট আপনার আপনি এখানে লিখতে পারবেন যে আপনি সামনে যদি আপনার কোনো প্ল্যানিং থাকে কাজ করার, মানে আপনার যদি প্ল্যান থাকে যে হ্যাঁ আমি এটা করব, সো ওইটা জাস্ট কোড কোড করে রাখা আর কি, যে কোটেড মানে কোটেশন করে রাখা, মানে এটা নোট করে রাখা, বাট এটা আপনার আউটপুটে গিয়ে এক্সিকিউট হবে না, এটা জাস্ট নোট করে রাখা। কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ মানে ওই যে যেটা আপনার প্রশ্নবোধক, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন যেটা থাকে কিবোর্ডের ওটা দিবেন। ওটা দিলে এই যে
আমাদের আমাদের ক্ষেত্রে দেখেন, আমাদের HTML এর মধ্যে কমেন্টিংটা কিরকম ছিল? HTML এর মধ্যে কমেন্ট আউট ছিল যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা আসতো, কিন্তু আমাদের CSS এর হচ্ছে এটা, মানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, আর এখানে হচ্ছে এরকম HTML এর, মানে এটা অটো হয়ে যাবে, এটা আপনাকে টাইপ করতে হবে না। কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে মানে আপনার HTML ফাইলের মধ্যে যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, HTML এর মতোই কমেন্ট আউট হবে এরকম। আর আপনি যদি CSS এর মধ্যে ঢুকে যদি আপনি কমেন্ট আউট করেন তাহলে এটা এরকমই পাবে। ওকে, সো আমার এটা দরকার নাই এখন, আমি এটাকে HTML-টা দরকার নাই, আমাদের CSS-টা দরকার। তো এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে বুঝাবো, বোঝানোর ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, সিলেক্টর লিখি, সিলেক্টর লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এটাকে এখানের মধ্যে দিয়ে হচ্ছে এখানের মধ্যে থাকে প্রপার্টি, প্রপার্টি প্রপার্টি দিয়ে পরে তারপর থাকে আমাদের ভ্যালু, ভ্যালু। সো এই যে প্রপার্টি ভ্যালু, সো আমরা যেই ইয়াটা দেখব, এটাকে আমি নিচে লিখি, আর এটাকে আমি নিচে লিখি। ওকে, তো এখানে থাকে হচ্ছে আমাদের সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। সো এই লেখাটার সাথে আপনারা কম্পেয়ার করবেন। আমি যে ইয়াটা লিখব H1, যে H1 এর যে জন্য যেই CSS-টা লিখব ওটার সাথে আপনি কম্পেয়ার করতে, H1টা কি আমাদের সিলেক্টর, H1টাকে বলে সিলেক্টর। এখানে আপনি H1 লেখেন, P লেখেন, মানে যাকে ধরবেন, যাকে CSS করার জন্য যেই ট্যাগকেই ধরবেন ওই ট্যাগটাকেই বলা হচ্ছে এখানে সিলেক্টর। আচ্ছা, মানে ট্যাগ হোক, ক্লাস হোক, তারপরে হচ্ছে আপনার যদি আইডি হোক, যেটাই হোক, এই যে ক্লাস, ট্যাগ, আইডি, এগুলোকে বলতেছি কি সিলেক্টর। তো আমাদের এখানে থাকবে হচ্ছে সিলেক্টর, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে প্রপার্টি দিব আমরা এখন একটা, এটা দিব হচ্ছে ধরেন যে প্রপার্টি দিব ধরেন যে কালার, কালার রেড। ওকে, দেখেন তাহলে এখন এই লেখাটার সাথে এটা কম্পেয়ার করেন, দ্যাট মিনস আমাদের ট্যাগটা হচ্ছে সিলেক্টর, প্রপার্টি হচ্ছে এই যে কালার, তারপর হচ্ছে ভ্যালু, যেটা হচ্ছে কালারের মধ্যে যেটা দিই আমরা, দেখেন এখানে কালারের মধ্যে রাখলে আপনার এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে কালারের মধ্যে অপশন আছে, এখানে আপনি যদি এখান থেকে দেন তাহলে এই যে কালার ফরম্যাটটা চেঞ্জ হবে, এখান থেকে ধরে যদি আপনি এখান থেকে দেন তাহলে এখান থেকে এসে এখানেও চেঞ্জ করতে পারবেন, আপনি যদি ব্লু রাখেন তাহলে ব্লুর মধ্যেও চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানের মধ্যে আপনার সকল সুবিধা দেওয়া আছে। না, HTML তো আমি কালার কোনো অ্যাপ্লিকেশন দেখাই নাই, মানে কালার যেহেতু ডিজাইন, ডিজাইন হচ্ছে যে আমাদের, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ডিজাইন সেকশন পুরোটাই এখন CSS এ আমরা চলে যাব। ডিজাইন সেকশন হচ্ছে পুরোটাই এখন CSS, এবং আমরা সবসময় করবো হচ্ছে এক্সটার্নাল CSS, আমরা ইন্টারনালও করব না, তারপর আবার ইনলাইনও করব না। তো ইনলাইন এবং ইন্টারনাল কেন করব না? ইনলাইন করার অসুবিধা হচ্ছে যে আমাদের দেখা যাবে যে কি, ইনলাইন করার ক্ষেত্রে দেখা যাবে যে কি, দেখা যাচ্ছে যে কয়েকটা পি ট্যাগের বা দেখা যাচ্ছে সেম ট্যাগের আমাকে কয়েকটা জায়গার মধ্যে সেম প্রপার্টি দিতে হচ্ছে। তো আমাকে ইনলাইন করতে গেলে দেখা যাবে যে কি ওইটা সেম একই জায়গায়, মানে বারবার আমাকে এলিমেন্টগুলো ধরে ধরে ওদের পাশাপাশি গিয়ে সেম প্রপার্টিগুলো দিয়ে আসতে হবে। তো সেটা আমাদের জন্য টাইম কনজিউমিং, তাছাড়া কোডকে অনেক লম্বা করে ফেলবে। তারপরে ইন্টারনাল কেন করব না? ইন্টারনাল করব না কারণ হচ্ছে যে ইন্টারনাল করলে আমাদের যখন আমরা প্রজেক্ট করব, তো তখন দেখবেন যে আমাদের সিএসএস এর ফাইলে দেখবেন যে অনেক লম্বা, মানে সিএসএস অনেক অনেক সিএসএস থাকবে আমাদের। তা আমি যদি এখন HTML এর ভিতরে যদি আমি স্টাইল ট্যাগ ইউজ করে ওখানে যদি আমার সিএসএসটা লিখি, তাহলে HTML-টা অনেক বাল্কি হয়ে যাবে, মানে HTML-টা অনেক ভারী হয়ে যাবে। আমরা খুঁজে পাবো না, আমাদের খুঁজে পেতে অনেক কষ্ট হবে যে কোন এলিমেন্টটা কাকে ধরছে, একবার উপরে উঠতে হবে স্ক্রল করে, একবার নিচে নামতে হবে স্ক্রল করে সিএসএস কাকে ধরছে ওটা দেখার জন্য। এখন যদি এরকম পাশাপাশি যদি আমরা কি করি, ফাইল খুলে রেখে চেক করি, তাহলে ওটার জন্য আমাদের সুবিধা না? অবশ্যই এটা সুবিধা। তাহলে সেই ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএসটা আমরা এখন থেকে প্রিফার করব। ক্লিয়ার? তো এখন আমি দিলাম, তাহলে এখানে ট্যাগ বলেন, আমাদের সিলেক্টর হচ্ছে মেইনলি সিএসএস সিলেক্টর। লিখে আমি এখানে সিএসএস সিলেক্টর কি কি আছে, সিএসএস সিলেক্টর আমরা হচ্ছে, সরি,
সিএসএস সিলেক্টর আছে আমাদের। প্রথম টাইপ হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে কমন সিএসএস। কমন সিএসএস, তো কমন সিএসএস এখন আপনারা বুঝবেন না, আপাতত জেনে রাখেন যে কমন সিএসএস হচ্ছে যে মানে আমি চাচ্ছি যে কতগুলো এলিমেন্টে বা আমার বাই ডিফল্ট আমার সাইটে কিছু সিএসএস করা থাকবে। প্রথমেই আমার সাইটে কিছু সিএসএস করা থাকবে, ওগুলো বাই ডিফল্ট কি হবে, অ্যাপ্লাই হবে, সবগুলোর ক্ষেত্রে বাই ডিফল্ট থাকবে। পরবর্তীতে আমি যখন চেঞ্জ করব তখন আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু ডিফল্টভাবে আমি যদি কোনো কমন সিএসএস সেট করে রাখতে চাই তাহলে সেটা আমরা কমন সিএসএস দিয়ে করবো। এখন কমন সিএসএস সিলেক্টর হচ্ছে এই স্টার স্টার দিয়ে আমরা কমন সিএসএস কে ধরবো। এই যে এটা এটা হচ্ছে আমাদের সিলেক্টর হবে। তখন কমন সিএসএস ধরার জন্য আমরা এই যে সিলেক্টর ব্যবহার করবো হচ্ছে এটা। আর প্রপার্টি তো সবগুলো সেম, প্রপার্টি এই পাশে থাকবে, এটা প্রপার্টি যে প্রপার্টি দিই, প্রপার্টি তো সবগুলো মানে ঘুরে ফিরে সবার ক্ষেত্রে সেমই, কালার ব্যাকগ্রাউন্ড ওগুলো হচ্ছে প্রপার্টি। আর সিলেক্টর কিন্তু হচ্ছে এগুলা যে এই যে কমন সিএসএস ধরার জন্য আমরা সিলেক্টরের জায়গায় ইউজ করব হচ্ছে অ্যাস্টেরিস্ক বা স্টার। তো আপাতত বুঝে নেন যে কি কি আছে এখানের মধ্যে। সিলেক্টরগুলো তো আমরা ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারি। ট্যাগ তো আপনারা জানেন, তো ট্যাগ আছে আমাদের কিছু, পি ট্যাগ আছে, তারপরে হেডিং ট্যাগ আছে H1 থেকে আপনার H6। যে ট্যাগগুলো আমরা সবসময় যে আমরা HTML এ দেখলাম আর কি, তো ওগুলো ওই সব ট্যাগ দিয়ে ধরায় ধরায় আমরা এখানে সিএসএস করতে পারি, এটাতে কোনো প্রবলেম নাই। তো আমি এখানে পি থেকে H1 থেকে H6 আছে, তারপরে অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপরে আমাদের ইমেজ ট্যাগ আছে, তারপরে আমাদের কি কি আছে আরো, অ্যাঙ্কর ট্যাগ লাগে, ইমেজ ট্যাগ লাগে, আর আছে পি ট্যাগ H1 থেকে H6 অ্যাঙ্কর ট্যাগ ইমেজ ট্যাগ। হ্যাঁ, এগুলাই মানে আমাদের ট্যাগগুলো আমাদের, আমি ডট ডট দিয়ে রাখতেছি, তো আমাদের ট্যাগগুলো দিয়ে আমি ডিরেক্টলি ধরতে পারবো সিএসএস কে। তো এরপরে আছে হচ্ছে আমাদের ক্লাস। ক্লাস তো ডিফাইন কিভাবে করে এটা তো গত ক্লাসে দেখাইছি, এখানেও সেম ভাবে ক্লাস ডিফাইন করব। ক্লাস ডিফাইন করার জন্য আমাকে জাস্ট ডট দিতে হবে একটা, তারপর হচ্ছে ক্লাস নেমটা দিতে হবে, ক্লাস নেম। তো ক্লাস নেম দিয়ে তারপর ধরো আর 4 নাম্বার হচ্ছে আমাদের আইডি দিয়ে কি করতে হয়, হ্যাশ, তারপর হচ্ছে আইডি নেম, হ্যাশ দিয়ে আইডি নেম দিয়ে ধরাতে হয়। তো এভাবে আমরা সিলেক্টরগুলো ইউজ করব। দ্যাট মিনস হচ্ছে আমরা সিএসএস সিলেক্টর হচ্ছে এই যে 4টা। ওকে, সো আর হচ্ছে যে এইটা এই পাশে যেটা লিখি বাম পাশেটা হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে যে ভ্যালু। আচ্ছা, এখন আমরা দেখে আসি যে আমাদের H1, এখন আপনাদের এখানে কাজ আছে। আপনাদেরকে দেখেন দুইটা জিনিসই কিন্তু সেভ করতে হবে। দেখেন এটা যদি সেভ না থাকে এখানে ডট চিহ্ন উঠে থাকবে, যে ডট, একটা ডট দেখতেছেন না, স্টাইল ডট সিএসএস এর পাশে একটা ডট আছে। তারপর আমাদের এই এই যে HTML এর পাশেও একটা ডট আছে। দ্যাট মিনস এটা এখনো সেভ হয় নাই। তো আমাকে দুইটাই সেভ করতে হবে। আমি HTML এর ভিতরে এসে একবার কন্ট্রোল এস দিব, তারপরে সিএসএস এর মধ্যে এসে একবার কন্ট্রোল এস দিব, তাহলে দুইটা একসাথে সেভ হবে। মানে একসাথে না, দুইটাকে সেভ করতে হবে। আমার কথা হচ্ছে এটা HTML এবং সিএসএস দুইটাকেই সেভ করা লাগবে। সো আমরা আমাদের সাইডে দেখি কি অবস্থা, পাইলো না কেন। H1 কেন পাই নাই জানেন? পাই নাই হচ্ছে এখানে আমাদের সেটা বলি নাই আপনাদেরকে এখনো। এটা হচ্ছে এই সিএসএস ফাইলটাকে আমাকে এখানের সাথে লিঙ্ক করতে হবে। এই সিএসএস ফাইলটাকে আমাকে এখানের সাথে লিঙ্ক করতে হবে। এখনো HTML এর কাছে এই সিএসএস কিন্তু পরিচিত না, আমরা এখনো লিঙ্ক করি নাই যে এই সিএসএসটা কার, মানে এই সিএসএসটা আমি কার কাছে অ্যাপ্লাই করবো, এই সিএসএসটা কোথায় অ্যাপ্লাই হবে। সেটার জন্য আমাদের কিছু একটা সম্পর্ক স্থাপন করতে হবে। HTML এর সাথে এই সিএসএস এর মধ্যে একটা লিঙ্ক আপ করতে হবে। সেটা করব কোথায়, আমরা হেডের মধ্যে টাইটেলের পরে। তো টাইটেলের পরে এসে আপনারা লিঙ্ক লিখবেন, লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে দুইটা জিনিস আসছে আপনার কাছে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে REL। এটা তো স্টাইল শিট থাকবে, এটা চেঞ্জ করবেন না, এটা স্টাইল শিট যেমন আছে তেমন থাকবে। চেঞ্জ হবে আপনার এই জায়গায়, মানে হাইপার রেফারেন্স এই জায়গায়। তো আমাদের সিএসএসটা কোথায় আছে, যেভাবে আমরা ওই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স দিয়ে আমরা লিঙ্ক করছিলাম, ঠিক সেম এখানে আমরা ফোল্ডার থেকে যাব। কোন ফোল্ডারে রাখছি আমরা, সিএসএস নামে একটা ফোল্ডার ছিল, ওখানের মধ্যে স্টাইল ডট সিএসএস ছিল, হয়ে গেছে। এখন আমাদের লিঙ্ক আপ, কন্ট্রোল এস দিব। তো এখন আমাদের লিঙ্ক আপটা হয়েছে, মানে এই সিএসএস এই HTML কে চিনছে এখন, আগে কিন্তু চিনে নাই। তো এটা যখন আমরা লিঙ্ক করলাম তখন তারা দুইজনই কি এখন লিঙ্ক আপ। তো আমি আমার সাইটে যাই, রিফ্রেশ করি, দেখেন
এখন কিন্তু পাইছে। ক্লিয়ার? কিভাবে লিঙ্ক করতে হয়? সেটা না, মানে আপনি বলতেছেন যে আমি শুধু তো H1 এর মধ্যে আমি কালার দিলাম, আর তো কিছু করি নাই। তো এটা এখন থেকে অভ্যাস করতে হবে, কারণ সামনে যে প্রজেক্টগুলো আছে ওগুলোতে তো আমাদের একটা সিএসএস থাকবে না, মানে ফাইল একটা থাকবে কিন্তু কাজ তো অনেকগুলো থাকবে। আমাদের তো এই যে কোডটা অনেক লম্বা হবে, সিএসএস এর ফাইলের যে লম্বা কোডটা অনেক লম্বা হবে। তো সেই ক্ষেত্রে অভ্যাসটা আমাদের এখন থেকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটা এখন যেটা আছে সেটা এক্সটার্নাল। ওকে, তো আমি এখন HTML এর মধ্যে আরো কিছু প্রপার্টি দিই। আরো কিছু প্রপার্টি দিব, সেটা হচ্ছে যে প্রপার্টির সাথে আপনার পরিচিত হবেন, আর সাথে সাথে দেখবেন যে আমি কি করতেছি। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন। এখন আমাদের দেখেন, আমরা যখন টিআরটিডি মানে টেবিলের মধ্যে যখন আমরা একটা জিনিসকে মাঝখানে আনতাম, সেই ক্ষেত্রে কি করতে হতো আমার, আমাকে কি করতে হতো যে এর পাশে একটা গ্যাপ দিতে হতো, তারপর এখানে একটা গ্যাপ দিতে হতো টিডি দিয়ে, তারপর আবার এদিকে একটা গ্যাপ দিতে হতো টিডি দিয়ে, তারপর টিআরকে টিডি দিয়ে ভাগ করে, অনেক ঝামেলা না এইচটিএমএল এর মধ্যে। কিন্তু এখানে ডিরেক্ট প্রপার্টি আমাদেরকে দিয়ে দিছে। কি প্রপার্টি সেটা, সেটাই আমরা এখন দেখবো। সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন লিখবেন, সেন্টার দিবেন, সেভ দিবেন, রিফ্রেশ দিবেন। দেখেন, ইজি না? খুবই ইজি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার লেখাটা, যে এখন আমাদের লেখাটা কি আছে সবগুলা ছোট হাতের, তো আমি চাচ্ছি যে সবগুলো বড় হাতের হবে, সেটাও করা যায়। সেটার জন্য প্রপার্টি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। এই যে টেক্সট ট্রান্সফর্মে যাবেন, দেখেন আমাদের টেক্সট লেখার পরে কিন্তু টেক্সট জাতীয় যত কিছু প্রপার্টি আছে সবগুলো কিন্তু চলে আসছে। আবার দেখাই আপনাদের, যে শুধু আমি টিই দেখছি, খালি টিই লেখার পরে কিন্তু টেক্সট নিয়ে যতগুলো প্রপার্টি আছে সবগুলো চলে আসছে। তো টেক্সট ট্রান্সফর্মে যাবেন, এখানের মধ্যে আপার কেস আছে, যে আপার কেসটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এস, রিফ্রেশ। দেখেন, আচ্ছা হইল। আরো কিছু প্রপার্টি দেখবো আমরা এটাতে। এটাতে আরো কিছু প্রপার্টি দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা নিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে রেড। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি কিভাবে থাকবে, কেউ কি বলতে পারবেন? মানে আমান আপু কি বলতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে থাকবে? শুধু কি এইচটিএমএল যতটুকু লেখা আছে ততটুকু থাকবে, নাকি পুরোটা জায়গা পুরোটা উইথ দখল করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে এটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক মানে এটা আমার সম্পূর্ণ উইথটা নিয়ে নেয়, মানে মার্জিন সহ সম্পূর্ণ উইথটা সে নিয়ে নেয়। দেখেন উপরে কিন্তু একটা অটো মার্জিন আছে, যে উপরে যে অটো মার্জিন, আমি আপনাদেরকে আবার দেখাই ইনস্পেক্ট। তো ইনস্পেক্ট দিয়ে এই ট্যাগটাকে ধরা যায়। এই দেখেন, এখানে যে ইয়েলো কালার, যেটা মানে সরি ইয়েলো বলতেছি, এটাকে কি কালার বলে, একটু পিঙ্কিশ কালারের যে উপরে, সেটা হচ্ছে মার্জিন। আর সিফাত আপু একটু খেয়াল করেন, এই যে মার্জিন হচ্ছে আমাদের এই যে ওই যে আপনার একটু হালকা যেটা অফ হোয়াইট কালার যেটা দেখা যাচ্ছে উপরে, রেডিশ অফ হোয়াইট, ওটা হচ্ছে মার্জিন, ওটা হচ্ছে অটো মার্জিন। এইচ ওয়ান থেকে H6, পি ট্যাগ, H1 থেকে H6, এই ট্যাগগুলোতে অটো মার্জিন চলে আসবে আপনার। এই মার্জিনটাকে বাদ দেওয়া যায়, সিএসএস এর মাধ্যমে এটাকে বাদ দিতে পারবো, বাট আপাতত আমি রাখবো এখন। সো ওটা হচ্ছে মার্জিন। আর হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে আমাদের ভিতরের লেখাটা, যেটা ব্লু কালারের হয়ে আছে, এটা হচ্ছে আমাদের মেইনলি ট্যাগ। সো ট্যাগের বাইরে হচ্ছে মার্জিন। আচ্ছা, মার্জিন প্যাডিং সম্পর্কে জানা আবার আবার দেখাবো, সমস্যা নেই। এটা তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা, ওকে, এটা তো আর কিছু না দেখি। এখন আমরা একটা আনবো, যে কি আনতে পারি, একটা
অ্যাঙ্কর ট্যাগ আনবো, অ্যাঙ্কর এ লিখবো অ্যাঙ্কর। এখানের মধ্যে একটা ডেট লিঙ্ক দিই, বুঝি না। হ্যাঁ যাবে যাবে, নিচে নামানো যাবে, আরো নিচে নামাতে পারবেন। নিচে নামানোর জন্য আমাদের আপনি যদি দেখেন এখানে যদি মার্জিন টপ দেই, মার্জিন টপ, তো মার্জিন টপ আপনি কত দিতে যাচ্ছেন, 20 পিক্সেল নামাবেন, 20 পিক্সেল নামান, এই যে 20 পিক্সেল দিবেন, দেখবেন যে উপর থেকে নেমে আসবে। এখন কন্ট্রোল এস দিই নাই। আচ্ছা এখন আপাতত এটা একটা দরকার হচ্ছে না, এটা একটা ছাড়াই দেখেন। দেখেন আমি এখানে মার্জিন টপ দিচ্ছি কত, 20 পিক্সেল। খেয়াল করবেন আপনার কোয়েশ্চেনের আনসার এখনই পেয়ে যাবেন। আমি রিফ্রেশ দিলাম, নামলো না কেন, নামার তো কথা। এটা কিন্তু পাইছে। আচ্ছা আর একটু বাড়াই, তাহলে আপনারা দেখতে পারবেন, কারণ ডিফল্ট ভাবে সেখানে 16 পিক্সেল গ্যাপ আছে। তো আমি এটাকে 50 পিক্সেল দিই, তাহলে আপনারা মার্জিন পাইছে কিনা বুঝতে পারবেন। দেখেন মার্জিন টপ ক্লিয়ার। ওকে আচ্ছা, এরপরে আচ্ছা গেল। এখন H1 বিষয়টা আমরা এখন দেখবো হচ্ছে এ ট্যাগ। আমরা একটা ব্রেক ট্যাগ দিই, ব্রেক ট্যাগ দিয়ে লিখি হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্করের মধ্যে একটা ডেড লিঙ্ক রাখি আপাতত। এটাকে বলা হচ্ছে ডেড লিঙ্ক। হ্যাশ দেওয়া মানে হচ্ছে হাইপার রেফারেন্সের মধ্যে যদি আমি হ্যাশ দিই তাহলে ওটাকে বলা হচ্ছে ডেড লিঙ্ক। আচ্ছা এখন আমি এখানে লিখি যে হচ্ছে ক্লিক হেয়ার। ওকে ক্লিক হেয়ার লিখলাম। দেখি আমাদের অ্যাঙ্করের কি অবস্থা, অ্যাঙ্কর ট্যাগটার কি অবস্থা। দেখি এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে। এটা প্রবলেম। হ্যাঁ এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ আসছে। আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে ডিজাইনগুলো আছে, এখানে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু অটো কিছু ডিজাইন কিন্তু সেট করা। দেখেন কালার ব্লু, তারপরে আন্ডারলাইন, তো এগুলো আমি রাখবো না। দ্যাট মিনস হচ্ছে যে এর মধ্যে বা অ্যাঙ্করের মধ্যে যতগুলো প্রপার্টি আছে সবগুলোই চলে যাবে। এটা শুধুমাত্র টেক্সট থাকবে, ক্লিক হেয়ার লেখাটা থাকবে শুধু, বাকিগুলো সব চলে যাবে। তো সেটার জন্য আমরা যেটা করব, একে ধরবো। তো আমি একে ধরি, এ সরাসরি একে ধরা যায়। এখন দেখেন আমাদের সাইটে তো কাজ করার সময় H1 ট্যাগ অনেকগুলো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো থাকলে আমরা যদি অনেকগুলোতে আলাদা আলাদা প্রপার্টি দিতে চাই, আমরা ক্লাস নিয়ে নিব সবগুলোতে। যদি আমাদের H1 কি থাকে, অনেকগুলো থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাস নিয়ে নেব। তো ক্লাস কিভাবে ডিফাইন করতে হয় সেটা তো আমরা দেখাইছি, এই যে সিলেক্টর ধরে ডট ক্লাস নেম, ক্লাসের মধ্যে যে নামটা দিবেন ওটা দিবেন। সো ক্লাস নেম হিসেবে সে ধরে ফেলবে। আচ্ছা এখন আমি একে ধরলাম, সেটা আমরা যখন প্রজেক্ট করব তখন আস্তে আস্তে আপনারা আপনাদেরকে আগে আপনার বেসিক কিছু প্রপার্টির সাথে আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি। সো হয়তোবা দুই দুই তিন ক্লাস পরে আমরা প্রজেক্টে চলে যাব। সো আগে আমরা কিছু ট্যাগের সাথে পরিচিত হয়, যখন প্রজেক্ট করব তখন আরও বেশি প্রজেক্টগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, তো সেগুলো আমরা তখন করতে করতে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। এখন আমরা অ্যাটাগকে ধরলাম, অ্যাটাগের মধ্যে আমরা চাচ্ছি যে অ্যাটাগে যত প্রপার্টি আছে সবগুলো চলে যাক। তো সেটার জন্য আছে যে টেক্সট ডেকোরেশন, টেক্সট টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম দিব। হ্যাঁ তো সেভ দিলাম। দেখেন এটার মধ্যে যে কালার আছে এটা কিন্তু কালারটা থাকবে, কিন্তু আন্ডারলাইনটা চলে গেছে। এই যে আপনার ইয়াটা থাকবে, কালারটা থাকবে। এই এটার ক্ষেত্রে আপনার চেঞ্জ করতে হলে কালারটা আপনি ব্ল্যাক করেন, কালার ব্ল্যাক। কালার ব্ল্যাক যদি দিই দেখেন ব্ল্যাক হয়ে গেছে, দেখছেন নর্মাল টেক্সট কিন্তু।
এর মধ্যে যত প্রপার্টি আছে সবগুলো কিন্তু ভ্যানিশ। মানে প্রপার্টি বলতে এটা লিঙ্ক তো থাকবে, হাইপার রেফারেন্স লিঙ্ক, যেহেতু ডেড লিঙ্ক দিছি লিঙ্ক থাকবে। কিন্তু দেখেন এটার যে ব্লু কালার ছিল, তারপরে আন্ডারলাইন ছিল, সেগুলোকে আমরা আউট করে দিলাম। কিভাবে টেক্সট ডেকোরেশন নাম দিয়ে আমরা আন্ডারলাইনটা তুললাম, তারপরে কালার ব্ল্যাক করে দিলাম, সেটার কালার ব্ল্যাক হয়ে গেল। তাহলে ফন্ট সাইজ কত দিবেন? 20 পিক্সেল দিই, বড় হইলো। ওকে, আচ্ছা এটাকে আমি মাঝখানে আনবো। সো এটা কি টেক্সট ট্যালেন্ট সেন্টার দিয়ে পসিবল? দেখি তো। টেক্সট ট্যালেন্ট সেন্টার, দেখি আমরা পসিবল কিনা। দেখেন টেক্সট ট্যালেন্ট সেন্টার দিয়ে কিন্তু এটা পসিবল না। দুইটা ট্যাগের মধ্যে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট, অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। ইনলাইন কি? কারণ হচ্ছে তার মধ্যে সে যতটুকু জায়গা পাবে, সে বিআর ট্যাগ দেওয়ার পরে নতুন একটা লাইন আসলো না, নতুন একটা লাইন আসলো ব্রেক ট্যাগ পাওয়ার পরে। সো নতুন লাইনে যখন সে প্রথমে বসে যাবে, যেখানে গ্যাপ পাবে, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে যে খুবই গুটিবাজি একটা ট্যাগ। তো সে যতটুকু, সে তার বসার মতো যতটুকু জায়গা পাবে, সে সেখানেই বসে যাবে। দেখেন সে কিন্তু আমাকে মার্জিন টার্জিন কোনো কিছুই রাখে নাই, সে তার জায়গা যতটুকু আছে ততটুকুতেই বসবে। কিন্তু H1 ট্যাগ দেখেন, H1 ট্যাগের মধ্যে কিন্তু অটো মার্জিন তো আছেই, আমরা আবার এক্সট্রা করে মার্জিন দিছি মার্জিন টপে। দেখেন আমাদের 50 পিক্সেল মার্জিনও আছে এখানে, তারপরে ওর যে 16 পিক্সেল অটো মার্জিন আছে ওইটাও আছে, আমাদের দেওয়া 50 পিক্সেল মার্জিনও আছে। সো এখানে তো অটো একটা 16 পিক্সেল মার্জিন ছিল, কিন্তু এখানের মধ্যে দেখেন কিছু নাই, এখানের মধ্যে মার্জিন নাই, কিছু নেই, শুধুমাত্র টেক্সট যতটুকু জায়গা নিছে অতটুকুই আছে এখানে। সে অতটুকুই জায়গা নেবে, সে আর বেশি জায়গা নেবে না, তার জায়গায় এতটুকুই। কিন্তু H1 ট্যাগের জায়গা হচ্ছে পুরোটাই, H1 ট্যাগের জায়গা হচ্ছে পুরোটাই, এই অ্যাঙ্কর ট্যাগের জায়গা হচ্ছে এতটুকু। তো যার কারণে তাকে, মানে তার সে যেহেতু জায়গায় নাই, মানে সে তার পাশের পাশের যে জায়গা, যখন আমি এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, সে যখন কি করলো, পুরোটা উইডথ নিয়ে নিল। দ্যাট মিনস হচ্ছে পুরোটা উইডথ হচ্ছে তার, প্রশস্ত যতটুকু আছে, প্রশস্ত জায়গা যতটুকু আছে সবগুলো পুরোটা উইডথ হচ্ছে তার। তো তার যাওয়ার জায়গাটা আছে, মাঝখানে যাওয়ার জায়গাটা আছে, সেই জন্য টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে সে মাঝখানে আসতে পারছে। কিন্তু সে জায়গা নিচ্ছে কতটুকু? ওই অতটুকুই জায়গা। এখন অতটুকুর মধ্যে আর মাঝখানে কিভাবে আনবো আমি তাকে? বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, তার জায়গায় হচ্ছে এতটুকু, তার মাঝখানে আসবে কিভাবে? সে তো পুরোটা জায়গা নিতে পারে নাই, যদি পুরোটা উঠছে নিতে পারতো তাহলে সে মাঝখানে আসতে পারতো। কিন্তু এখন H1 তো অটোই অটোই কি আছে তার মধ্যে, এই যে পুরোটা জায়গা নেওয়ার ব্যবস্থা আছে, সে অটোই সে নিয়ে নেয় পুরোটা জায়গা। এখন ইমেজের ক্ষেত্রে ইমেজ ইনলাইন এলিমেন্ট, অ্যাঙ্কর ইনলাইন এলিমেন্ট। আমরা যখন কাজ করবো সামনে তখন আরো ইনলাইন এলিমেন্ট কি, এগুলো আমরা ইন্সপেক্ট করে করে দেখবো আসলে কোনটা ইনলাইন এলিমেন্ট, কোনটা আমাদের ব্লক এলিমেন্ট। এগুলো, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, দ্যাট মিনস হচ্ছে উইথ, যেটা পুরোটা ব্লক করে ফেলে এটা, সেজন্য এটা ব্লক এলিমেন্ট। আর এটা হচ্ছে যে এতটুকু জায়গা থাকে, সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এই দেখেন আমরা যখন H1 ট্যাগকে ধরি, তো H1 ট্যাগের মধ্যে দেখেন আমি যখন H1 ট্যাগকে ধরলাম, এখানে কি লেখা? ডিসপ্লে ব্লক। আচ্ছা যাই হোক, এটা ইনলাইন এলিমেন্ট, এটা আপনারা এতটুকু শিওর থাকেন যে এটা হচ্ছে ইনলাইন, এটাকে বলা হচ্ছে ইনলাইন। হ্যাঁ, ইনলাইনের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, ইনলাইন আছে, ইনলাইন ব্লক আছে, ইনলাইন আরো অনেকগুলো প্রপার্টি আছে ইনলাইনের মধ্যে। তো সেটা আমরা কাজ করতে করতে দেখবো। তো আপাতত তার সে যে জায়গা নেয় নাই ডান পাশে, এটা আপাতত শিওর থাকেন। আর এটা সম্পূর্ণ জায়গা নিয়ে গেছে। আচ্ছা, এখন এখন এটাকে মাঝখানে আনার জন্য আমাকে কি করতে হবে? এটাকে মাঝখানে আনার জন্য আমাকে এটার ডিসপ্লেকে কি করতে হবে? ব্লক করতে হবে। তো আমরা এর মধ্যে কি লিখবো? যেহেতু তার ডিসপ্লে ইনলাইন আছে সেই জন্য সে মাঝখানে যেতে পারতেছে না, আমি ডিসপ্লে দিব, ডিসপ্লে প্রপার্টি করে দিব ব্লক। আমি যদি ডিসপ্লে ব্লক করে দিই, রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা হয় আমাদের। দেখ, ডিসপ্লে যখন ব্লক করলাম তখন কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টারটা পাইছে। এখন কিন্তু তার আশেপাশে কেউ বসার সুযোগ নাই। আগে কিন্তু বসার সুযোগ ছিল তার আশেপাশে, বসার সুযোগ, এখন কিন্তু তার আশেপাশে কেউ বসতে পারবে না, সে পুরোটাই উইথ কিন্তু সে নিয়ে নিছে। যদি বিশ্বাস না হয় ইন্সপেক্ট করতে পারেন।
এ দেখেন পুরোটা জায়গায় কিন্তু তার এই যে ব্লু ব্লু ব্লুইশ একটা জায়গা, ওটা হচ্ছে তার জায়গা। এই যতটুকু জায়গা নিছে ওইটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এই যে হালকা ব্লু কালারের যে জায়গাটা। সো তার আশেপাশে এখন কেউ বসার সুযোগ নাই। ওকে, আমরা হুম, 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 হুম। আচ্ছা, আপাতত আমরা এটার যে টেক্সটাইল অ্যান্ড সেন্টার ডিসপ্লে ব্লক এটা আপাতত দেখবো না। এই কাজটা আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা দেখবো। বাট একটা ওয়ে আপনারা জেনে রাখলেন যে মাঝখানে কিভাবে আনতে হয়। আমি কি করবো, কারণ আমি যেটা করি সেটা হচ্ছে যে ইয়া করে রাখি, কমেন্ট আউট করে রাখি। বাট এটা আমরা আপাতত এটার ইফেক্টটা এখন আমরা দেখবো না। মানে মেইনলি এটার অ্যাপ্লিকেশনটা এখন আমরা মানে মাঝখানে আনলে কি সুবিধা, ওটার অ্যাপ্লিকেশন পুরোপুরি অ্যাপ্লিকেশনটা আমরা প্রজেক্ট যখন করবো তখন হয়তো আপনারা দেখতে পারবেন। তো আপাতত এটা আমরা এই পাশে রাখতেছি, ইনলাইন করে রাখতেছি। আচ্ছা, এখন এটার উপরে আমরা বিভিন্ন ইফেক্ট দেখব। ইফেক্ট কি কি? ইফেক্ট হচ্ছে যে আমরা আরো কিছু প্রপার্টি দেখব, সেটা হচ্ছে যে সেগুলোকে উপরে লিখি। আচ্ছা, সেটা হচ্ছে তাকে আমরা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই কি দেব, কি দেব, কি দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সাপোজ ধরেন যে এটা। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার আসছে কিনা দেখি। ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এটা 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 থেকে লাইট, লাইট গ্রেটা, লাইট গ্রে দিলাম, একটা লাইট গ্রে কালার পাইলো। এখন আমি চাচ্ছি যে এটা কে যদি আমি প্যাডিং মার্জিন দিই, তো এটাকে আপনি মার্জিন দিয়েও কেউ মাঝখানে আনতে পারবেন, মার্জিন দিয়েও কিন্তু মাঝখানে আনা সম্ভব। তো আমি যদি আমি আগে কিছু প্যাডিং দিয়ে নিই। তো প্যাডিং টপ, প্যাডিং টপ দিলাম ধরেন যে 10 পিক্সেল, প্যাডিং বটম দিলাম 10 পিক্সেল, প্যাডিং প্যাডিং লেফট দিলাম 10 পিক্সেল, প্যাডিং রাইট দিলাম 10 পিক্সেল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, এই চারটা প্রপার্টি, চারটাতে আমি একই প্রপার্টি দিচ্ছি 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। এটা শর্টকাট ফর্মও আছে, আর শর্টকাটটা পরে দেখবো আমরা, আগে লং কাটটা কি এটা দেখে নিই। লং কাটটা কিরকম হয় এটা দেখি না। দ্যাট মিনস হচ্ছে প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, এগুলোকে আরো শর্টকাট মানে কোড আরো কমায় লেখা যায়। তো সেটা আমরা পরে দেখবো, আপাতত লম্বাটা আগে কিরকম হয় সেটা আমরা আগে দেখি। আচ্ছা, আমি কি দিলাম, প্যাডিং প্রপার্টি দিলাম, চারপাশে 10 পিক্সেল প্যাডিং। খেয়াল করবেন ক্লিক হেয়ার লেখাটার উপরে, দেখেন হইলো প্যাডিং। ওকে, তো আমি মাঝখানে নিয়ে আসবো, যদি আমাদের মার্জিন প্রপার্টিটা এখানে কাজ করে কিনা আমরা চেক করি। মার্জিন, মার্জিন লেফট দেই, যেহেতু আমাদের লেফট থেকে গ্যাপ করতে হবে। আমরা যদি লেফট থেকে সাপোজ ধরেন যে 500 পিক্সেল দেই, লেফট থেকে 500 পিক্সেল দিলে এটাকে আগে কাজ করে কিনা এটা আমরা দেখে আসি। আমি মার্জিন লেফট দিলাম 500 পিক্সেল, দেখেন এটা কিন্তু এখনো মাঝখানে আসে না। তো আমরা কি করব, ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে চেক করব আসলে কত এটা মাঝখানে আসে। এখানে যাব, কাকে ধরবো, আচ্ছা হ্যাঁ আমাদের অ্যাঙ্কর তো ধরা আছে, সমস্যা নেই। ওকে, অ্যাঙ্কর ধরা আছে। তো আমি দিলাম হচ্ছে তার মধ্যে, আচ্ছা দাঁড়ান আমাদের তো প্রপার্টি এখানে, সরি, এই যে মার্জিন লেফট এটা তো এখানে আমরা এডিট করতে পারবো। তো এটাকে আমি বাড়াই। আমি কি করতেছি, কিভাবে বাড়াচ্ছি, এখানে শুধুমাত্র কার্সর আমাদের এই আপ অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো ধরে এক এক করে বাড়তেছে না, আমি কিবোর্ডের আপ অ্যারো ধরে এক এক করে বাড়াচ্ছি।
খেয়াল করবেন আমি কিবোর্ডের আপ অ্যারো এখানের মধ্যে কার্সর দিয়ে ক্লিক করলাম, তারপরে কিবোর্ডের আপ অ্যারো ধরে এক এক করে বাড়াচ্ছি, আপ অ্যারো প্রেস করতেছি কিবোর্ডের, এক এক করে বাড়তেছে না? হ্যালো, ওকে, এটা কিন্তু আমি কিভাবে করতেছি, কিবোর্ডের আপ অ্যারো একবার করে ক্লিক করতেছি। হ্যাঁ হ্যাঁ, একবার করে আমি কি করতেছি, প্রেস করতেছি কিবোর্ডের আপ অ্যারোটা। কিন্তু আমি যদি শিফট চেপে আপ অ্যারোটা প্রেস করে দেখেন 30, 40, 50, 60, 70, 80, 90, 100, সরি 600, তারপরে 10, 20, 30, 10 করে বাড়তেছে। কি করলাম? হ্যাঁ, শিফট প্রেস করে আপ অ্যারো, হ্যাঁ হ্যাঁ। সো এই 630-এ আমার মনে হচ্ছে যে মাঝখানে চলে আসছে। তো এটা একটা মাঝখানে আনার ক্রাইটেরিয়া, বেসিক ক্রাইটেরিয়া আর কি, অনেক বেসিক ক্রাইটেরিয়া। তো আমরা আপাতত এটা রাখবো। আমরা যেটা আগে দেখছিলাম ওটা দিয়ে করবো না, ওটা দিয়ে করলে প্রবলেম হচ্ছে যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চলে আসতো, সেই জন্য আপনাদেরকে এটা দেখাই নাই। এটা দিয়ে মার্জিন লেফটটা দিয়ে আপাতত জেনে রাখেন। আমরা কি করবো, এই মার্জিন লেফট যেটা দিলাম ওটাকে এখান থেকে কপি করব, কপি তো করতে পারি, কপি করব, কপি করে আমাদের এই যে মার্জিন লেফটের মধ্যে পুরোটার মধ্যে কি করব, এটাকে পেস্ট করে দিব। তো সেভ করেন, এবার ব্রাউজার রিফ্রেশ করেন, ঠিক এটা মানে সেম জায়গাতে আছে আর কি। দ্যাট মিনস হচ্ছে এখন জায়গাটা ফিক্স। তো আগে যেটা করলাম সেটা আপনাদেরকে সেটার কারণে সেটা দেখায় নাই, কারণ হচ্ছে যে সেটা যদি ডিসপ্লে ব্লক করি, হ্যাঁ ডিসপ্লে যদি ব্লক রাখতাম এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা হয়তো পুরোটা উইডথে চলে আসতো, উইডথ পুরোটা পেয়ে যেত ব্যাকগ্রাউন্ড কালারটা। তো সেই জন্য ওই প্রসেস আমি দেখাই নাই। তো এখন আপাতত এটা জেনে রাখেন, হ্যাঁ এটা জেনে রাখেন যে হ্যাঁ মাঝখানে আনা যায় ডিসপ্লে ব্লক টেক্সট অ্যালাইন সেন্টার করে। বাট আরো কিছু প্রপার্টি দিতে হবে, তাহলে শেষে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে না। বাট আপাতত এই ওয়েটা জেনে রাখেন, ওই ওয়েটা আমরা দেখবো যখন প্রজেক্ট করব, তখন ওই এই যে নেক্সট ওয়েটা আমরা জেনে রাখবো। আমি এখানে কমেন্ট আউট করে দিই যে একটু গ্যাপ রেখে অ্যাট প্রজেক্ট টাইম, অ্যাট প্রজেক্ট টাইম উই উইল সি, উই উইল সি, ওকে। তো এই প্রপার্টি দুইটা আমরা প্রজেক্ট যখন করবো তখন দেখবো। আপাতত এই প্রপার্টিগুলো আমরা জেনে রাখেন যে কিভাবে মাঝখানে আনলাম অ্যাঙ্কর ট্যাগকে। তো অ্যাঙ্কর ট্যাগকে মাঝখানে আনার পরে এটা আনলো হইলো আমাদের এটা, ওকে সেভ করছিলাম, আচ্ছা সেভ হলো। তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর। তো দেখেন এটা কিন্তু একটা মানে বাটনের মতো মনে হচ্ছে, বাটন যেখানে ক্লিক করলে হয়তো বা কোথায় যাবে, ওকে। সো এটা একটা বাটনের মতো মনে হচ্ছে। এখন বাটন ট্যাগও আছে, বাটনটা বেশিরভাগই ইউজ হয়, বাটনটা অনেকটা দেখতে এরকম, বাটনটার মধ্যেও কিন্তু সিএসএস করা হয়, কিন্তু বাটন ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ফরমে। আমরা যখন ফরম করব, আবার ফরমটা দেখবো সিএসএস এ, তো সেই ক্ষেত্রে বাটনটা আপনার বেশি ইউজ হয় হচ্ছে যখন ফরমের ভিতরে কাজ করবো, তখন বাটন সবচেয়ে বেশি ইউজ হয়। তো আপাতত অ্যাঙ্করের মধ্যে ডিজাইনটা খেয়াল করেন। এখন দেখেন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে আরো প্রপার্টি আমরা ইউজ করবো, সেগুলো হচ্ছে যে আমি এই যে এখানের মধ্যে এক্সাক্ট কন্ট্রোল প্লাস, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে কর্নারগুলো আছে, যে কর্নার যেগুলো আছে, ওই কর্নারগুলা আমি চাচ্ছি যে একটু রাউন্ড করে দিব। আমি কি করব, রাউন্ড করব একটু, মানে এই কর্নারগুলো এখন একদম কোনায় কোনায় আছে, আমি চাচ্ছি যে এগুলোকে রাউন্ড করে দেব। তো ওটাও করা যায়। ওটা করার জন্য আমাদের আরেকটা প্রপার্টির হেল্প নিতে হবে, সেটা হচ্ছে সেই প্রপার্টির নাম হচ্ছে প্যাডেন দিলাম। সেজন্য একটা বর্ডার নিব, বর্ডার দিলে তাহলে ক্লিয়ার হবে। বর্ডার, একটা বর্ডার নেব এখানে। বর্ডার, বর্ডার আসতেছে না কেন? আচ্ছা স্পেলিং ভুল করছি। বর্ডার নিলাম ধরেন যে 2 পিক্সেল সলিড রেড, 2 পিক্সেল সলিড রেড নিলাম, দেখি আমাদের বর্ডারটা আসছে কিনা। 2 পিক্সেল সলিড রেড, দেখেন একটা বর্ডার আসছে এখানে, 2 পিক্সেল সলিড রেড একটা বর্ডার আসছে। সো আমি চাচ্ছি যে আমাদের একটা মানে কি আসুক, যে এজ যেটা কর্নার, যেটা কর্নারটা রাউন্ডই হবে। তো রাউন্ডই করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস,
বর্ডার রেডিয়াস আমি ধরেন যে 10 পিক্সেল করলাম। বর্ডার রেডিয়াস কত দিলাম? 10 পিক্সেল বর্ডার রেডিয়াস। আসলে আমরা রিফ্রেশ করি, আপনারা ক্লিক হেয়ারের উপর খেয়াল করবেন, দেখেন রাউন্ডই হয়ে গেল না? এখন দেখেন শুধুমাত্র ক্লিক হেয়ার লেখা থেকে এখন দেখেন কি সুন্দর লাগতেছে। অনলি যখন ক্লিক হেয়ার লেখা ছিল তখন এটা কেমন লাগলো আর এখন কেমন লাগতেছে দেখেন। সো এটাই হচ্ছে সিএসএস এর বিউটি। আরও অনেক বিউটিফুল কাজ করা যায় সিএসএস দিয়ে, সেগুলো আমরা যখন প্রজেক্ট টজেক্ট করবো তখন আপনারা দেখবেন। আপাতত এর মধ্যে আমরা আর কিছু করবো না, এতটুকু থাক। এই যে হেডিং এর কালারটা বিটকুট লাগতেছে, হেডিং এর কালারটা আমরা সাদা করে দিই। হেডিং এর কালার থাকবে, সরি ব্যাকগ্রাউন্ড কালার না, এই যে কালার। আপনারা কালার কোড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? কালার কোড সম্পর্কে আইডিয়া হচ্ছে কালার কোড কেমনে লেখে? কালার কোড লেখা হচ্ছে হ্যাশ, কালার কোড লেখা হচ্ছে প্রথমে হ্যাশ, তারপর হচ্ছে 3 অক্ষর অথবা 6 অক্ষর, অথবা 6টা অথবা 3টা। এটা হচ্ছে কালার কোড। দেখেন কালার কোড লেখার পরে কিন্তু আমার কালারটা বাম পাশে চলে আসছে সাদা। সো আপনি যদি 3 অক্ষরে দেন তাও সাদা, যদি আপনি 6 অক্ষরে দেন তাও সাদা। সেটা হচ্ছে কালার কোড লেখার নিয়ম। তা আপনি যদি কিছু কোড জানেন তাহলে আমাদেরকে কালার পিকার থেকে, হোয়াইট কিন্তু আপনি কালার পিকার থেকে নিয়ে আসতে পারবেন, এটা সমস্যা না। আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি লেখেন যে কালার, কালার লেখেন যে হোয়াইট, তো হোয়াইট এখানে আসবে, এখান থেকে সিলেক্ট করা ইজি। বাট কালার কোড জিনিসটাও মনে রাখতে হবে আমাদের, হয়তো অনেক ক্ষেত্রে কাজে লাগতেও পারে সামনে। সো আমি এটাকে হোয়াইট রাখলাম, এটা হোয়াইট হলো। আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম, এখন আমরা ইমেজের একটা কাজ দেখবো। ইমেজ, একটা ইমেজ আনি, তার জন্য একটা ব্রেকটা কি, এই ইমেজ আনার জন্য ইমেজ ট্যাগ আছে আমাদের, ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ আনবো। ইমেজ, একটা ইমেজ লাগবে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজের জন্য তো আমাদের পেক্সেলস আছে, পেক্সেলস। পেক্সেলস ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। সো আমি এখানে কি আনবো, এটা ফ্রি ডাউনলোড। আমরা একটা ইমেজ ফোল্ডার খুলতে হবে আমাদেরকে, WP ক্লাসেস, ক্লাস 15-এ যাব, ক্লাস 15-এ গিয়ে এখানে একটা নিউ ফোল্ডার খুলবো, নাম হবে ইমেজ। এই ইমেজেসে গিয়ে আমরা এখানে নাম দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেভ ইট। ওকে, এটা কাটি, আমরা আমাদের কোডে যাই। ইমেজের মধ্যে আমরা কোথায় রাখছি, ইমেজেস ফোল্ডারে রাখলাম, ইমেজেসের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনলাম। তো আমরা স্ট্রাকচারে যাই, আমাদের এখানের মধ্যে এই দেখেন বিশাল আকৃতির একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সেই বিশাল আকৃতির ব্যাকগ্রাউন্ড কালারকে আমাদেরকে কি করতে হবে, ছোট করতে হবে। কিভাবে করতে পারি, হাইট আর উইডথ দিয়ে। তো হাইট আর উইডথকে আমরা এখন HTML এর ভিতর দিব, আমরা কি এখন ইনলাইন ইউজ করব? আমরা এখন করতেছি কি, এক্সটার্নাল। তো এক্সটার্নাল হলে আমাদেরকে এক্সটার্নালি ধরবো, আমরা ডিরেক্ট ট্যাগ দিয়ে ধরতে পারি। তো ইমেজ লিখবো, ইমেজ লিখে ইমেজটাকে ধরলাম, কি দিব তার, হাইট আর উইডথ দিব। তো হাইট দেন, হাইট দেন ধরেন যে 400 পিক্সেল, আর একটা উইডথ দেই, উইডথ তো 400 পিক্সেল, দেখি কি অবস্থা। এই যে এটা হয়ে গেছে ছোট, তো উইডথটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে, আমরা আর একটু বাড়াই, 600 দিই। বেটার। আচ্ছা, অবশ্যই যাবে, কেন যাবে না, সবই করা যাবে। মার্জিন টপ, মার্জিন টপ কত, 20 পিক্সেল নামাবেন, নামান।
মার্জিন টপ 20 পিক্সেল দিলাম। নামছে বুঝতে চান না? আরো নামায় কত দিব? 40 দিন। হ্যাঁ, মাঝখানে আনা যাবে। সেজন্য কি করব, মার্জিন রাইট দিয়ে আমরা দেখব, সরি মার্জিন লেফট, মার্জিন লেফট দিয়ে আমরা যদি সাপোজ 600 পিক্সেল দিই। সো আসলে মার্জিন আনার জন্য স্ট্যান্ডার্ড ওয়ে কিন্তু এটা না। আমরা স্ট্যান্ডার্ড ওয়ে কোনটা সেটা আমরা দেখব কোথায়? এই যে বললাম প্রজেক্ট টাইম উইল সি। তো সেটা স্ট্যান্ডার্ড ওয়েটা কিভাবে আনতে হয়, মানে আরও আছে। শুধুমাত্র এই যে মার্জিন ইউজ করে এটা কিন্তু মানে মানে স্মার্ট না, বাট বেসিক হিসেবে ঠিক আছে, বাট স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়ে কোনটা সেটা আমরা প্রজেক্ট যখন করবো তখন হয়তো বা আপনারা, যখন আমাদের সাথে একটা প্রজেক্ট থাকবে, মানে একটা পিএইচডি থাকবে, সো ওটা দেখে দেখে আমরা যখন করব, তো তখন ওগুলো সম্পর্কে আমরা আরো বেশি ভালো মতো পরিচয় হতে পারবো। হ্যাঁ, এটা আসলে কিভাবে ইজিলি আনা যায়, একটা জিনিস কিভাবে মার্জিন আনার, মানে মার্জিনটাকে আনার বা মাঝখানে আনার প্রসিডিওর অনেক রকম আছে। আপনি কাজ করতে করতে দেখতে দেখতে শিখতে পারবেন আস্তে আস্তে। তো বেসিক যেহেতু আমি এখন শেখাচ্ছি, তো বেসিকটাই আপনারা আগে দেখেন। তো মার্জিন লিমিট 600 পিক্সেল, দেখি আমরা 600 পিক্সেল এটা কোথায় আসে। তো এটা বেশি ভিতরে, বেশি রাইটে চলে গেছে, আমরা ইন্সপেক্ট করে সেটাকে নিয়ে আসবো আপাতত। তো এটা আপনাদেরকে করাচ্ছি যাতে আপনারা বেশি বেশি ইন্সপেক্ট করার প্রতি কি হন, অভ্যস্ত হন। তো আমি শিফট চেপে ডাউন আরো দিলাম, ডাউন আরো দিলে 10 করে কমবে। আই থিঙ্ক ইটস পারফেক্ট। 380 কপি করবেন, তারপর কপি করে ইমেজের মধ্যে যে এটাকে ডিলিট করে এখানের মধ্যে কন্ট্রোল ভি বসে দেবেন, শেষ। তারপর ব্রাউজার দিয়ে চেক করবেন, চেক করেন, রিফ্রেশ করেন। ওকে, তো এই ইমেজের একটা নাম দিব আমরা। এই ইমেজের ক্ষেত্রে একটা ইমেজের নাম, ওকে হ্যাঁ, ইমেজের নাম, ইমেজের নাম দিব। নাম দেওয়া আমি আরো কিছু কাজ দেখাবো, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। ইমেজের একটা নাম দিব, হচ্ছে যে ইমেজের নাম। সেক্ষেত্রে আমরা H2 নিতে পারি, H2 ট্যাগ বলে। আচ্ছা, অল্টার অল্ট, হ্যাঁ এটা, এটা হচ্ছে যে আপনার যদি ব্রাউজার কোনো কারণে যদি ইমেজটাকে না পায়, ইমেজটাকে যদি আপনার কোনো কারণে না পায়, সেই ক্ষেত্রে সে একটা লেখা দেখাবে। সেটা কি লেখা? সাপোজ ধরুন ইমেজ নট ফাউন্ড লিখে আমি, যদি কোনো কারণে ব্রাউজার ইমেজটাকে না পায়, সাপোজ ধরুন যে আমি এখানে লেখাটা এই যে ডিটা কেটে দিলাম, সাপোজ ধরুন যে ব্যাকগ্রাউন্ডের ডিটা কেটে দিলাম, এখন তো আপনি শিওর যে ইমেজটা পাবে না, বাট না পাইলে কি হয় সেটা আমাকে আপনাকে দেখায়। সেভ করছি, সেভ করছি, দেখেন ইমেজ নট ফাউন্ড, একটা ব্রোকেন ইমেজের মতো একটা লোগো আছে ছোট, ইমেজ নট ফাউন্ড। যদি আপনার ইমেজটা না পায় তাহলে আপনার ব্রাউজার এরকম দেখাবে, মানে অল্টে যেটা লিখবেন ওটা দেখাবে আর কি। তখন আপনি, হ্যাঁ হ্যাঁ, তখন যদি আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া থাকে, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই। হ্যাঁ, আমরা যখন কাজ করব, মানে যখন প্রজেক্ট টজেক্ট করবো তখন দেখা যাবে যে আমার অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে হবে। সো তখন আমরা অল্টের মধ্যে লিখবো। কেন লিখবো? কারণ হচ্ছে যখন আমাদের অনেকগুলো ইমেজ থাকবে, হয়তো বা মাঝখানে একটা মিসিং হয়ে যেতে পারে, বাট কোন জায়গায় মিসিং হয়েছে সেটা তো ধরা যাবে না। সো আমরা ধরার জন্য অল্টের মধ্যে লিখে দিব ইমেজ নট ফাউন্ড, বা যত এই যে ইমেজটা হোক সেটা আমরা লিখে দিব কিছু একটা, যেটা যেটা দিয়ে আমরা ধরতে পারি। তো ভালো, আপনার আইডিয়াটা ভালো ছিল। হুম, আপাতত হচ্ছে আমরা ইমেজটাকে আনি। তো ইমেজটা যদি পাই, সেই ক্ষেত্রে কিন্তু আর ওই লেখাটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, এখন আমি H2-তে এটা একটা ইমেজের নাম দিই। কি নাম দেওয়া যায়? টাইম ফর রিল্যাক্স। তো এটা আমরা লিখলাম। এটা লেখার পরে হুম, 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 হুম। এটাকে তো আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা ব্রাউজারে যাই। তো
এই যে টাইম ফর রিল্যাক্স লেখা আসলো, সো আমি চাচ্ছি যে তাকে মাঝখানে আনতে। তো মাঝখানে এখন এটাকে আনতে পারবেন না, কীভাবে আনবেন? কার মতো? এই যে H1 যেটা দেখালাম ওটার মতোই মাঝখানে আনা। এটাকে মাঝখানে আনবেন, দেখে আপনারা এখনই করেন তো, এটা মাঝখানে আনন্দ। হোমওয়ার্ক মানে এখানে সম্পূর্ণ কাজ। আমি ধরলাম যে আমি আজকে যতটুকু দেখাবো, তো অতটুকুর মধ্যে আপনারা এখানে, যেমন আমি এটার কালার কি রাখছি, হোয়াইট রাখছি, আপনারা ব্ল্যাক দিয়ে ট্রাই করবেন, এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে ট্রাই করবেন। তারপর এটার মধ্যে আমি এই একটা ব্যাকগ্রাউন্ড কালার আনছি, সো আমি যে প্রপার্টিগুলো দিছি ওগুলোকে আপনি ভিন্নভাবে কোনো কালার, অন্য কালার দিয়ে ট্রাই করবেন। ইমেজ একটা আনছি আমি, তা আপনি অন্য একটা ইমেজ দিয়ে ট্রাই করবেন। তা আমি এভাবেই আপনারা ট্রাই করবেন। হোমওয়ার্ক হচ্ছে এটা, আমার কাজ কপি করবেন, বাট পুরোপুরি কপি না, এটাই হচ্ছে হোমওয়ার্ক। আর এখানে এখানে যদি আপনারা ট্রাই করতে চান, আচ্ছা পরে করিয়েন এটা ট্রাই, এটা আপনাদের কাজ থাকবে। আপনারা যেহেতু কনফার্ম করছেন আমাকে যে পিসি অন করছেন, সো পিসি অনই থাক। হুম, 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 হুম। এরপর আর কি কি আছে? এরপর আমি আরেকটা কাজ দেখা হচ্ছে, আপনাদের তো লিস্ট সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম না, লিস্ট। আচ্ছা, যাই হোক, আমরা একটা ব্রেক টেক নিই, ব্রেক টেক। সো আপনারা এখানে কাজ করবেন, এখানে কাজ করবেন হচ্ছে হুম, আপাতত পিসি অন করেন, পিসি অন করে বসে থাকেন। ওকে, CSS H2 CW, তার মানে ক্লাসে করবেন। আর ব্রেক টেকের পরে আমরা দেখাবো হচ্ছে UL। আমি কিছু লিস্ট আইটেম নিব, ধরেন যে আমার ভিডিও দেখেন, ভিডিও দেখতে থাকবেন তখন পাবেন। আপনার এখন এখন আনাডাটা লিস্টে জানা দরকার না, ভিডিও দেখে যদি জানতে পারেন তাহলে আমি খুশি হব আসলে। আমি আনঅর্ডার লিস্টের মধ্যে আহ, 5টা আইটেম নিব। সো 5টা নিলাম। সো এই যে কিভাবে আমি শর্টকাটে 5টা নিয়ে আসলাম ওটাও বলা আছে ভিডিওতে, তো আপনি ভিডিও দেখতে থাকেন। এখন আমি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি সবগুলো বলে দিই, আপনি দেখা যাবে যে ভিডিওটা স্কিপ করবেন, দেখবেন না, তখন আলটিমেটলি আমারই লস। আচ্ছা, এখন আমি এখানে আইটেম, সরি, এটা আমার মাল্টি কার্সর ইউজ করলে মাল্টি কার্সর কীভাবে ধরে, অল্টার মাল্টি কার্সর ফাংশনালিটি, সরি এটা আবার বাইরে চলে গেল, আবার ক্লিক করি বাইরে। আইটেম, আইটেম, আইটেম সবগুলো তো ওয়ান হবে না, এটা হবে ওয়ান, এটা হবে টু, থ্রি, ফোর, ফাইভ। তো দেখি এটা কি অবস্থা হয়। রিফ্রেশ, নিচে আসি, এই যে আনঅর্ডার লিস্ট আসছে আমাদের। সো এখন এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তো এখানের মধ্যে এই যে ডট ডট চিহ্ন যেগুলো আছে ওগুলো আমি তুলে দিতে যাচ্ছি, এগুলো থাকবে না। এগুলো তুলে দেওয়ার জন্য এই এলআইকে ধরবেন, এই এলআইকে ধরার জন্য এলআইকে কিভাবে ধরবেন, এখন আমাদের কথা হচ্ছে আমাদের মধ্যে আমাদের সাইটে অনেকগুলা কি থাকতে পারে, ইউএল এলআই থাকতে পারে, অনেকগুলা লিস্ট থাকতে পারে। এখানে আমি শুধুমাত্র একটা ইউএল ইউজ করছি, দেখা যাবে যে আমাদের মধ্যে, আমাদের সাইটের মধ্যে আরো 3-4টা, আরো বেশি কি আছে, ইউএল এলআই আছে। সো আমি এখানে তখন তখন তো আমরা ক্লাস সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে, তখন আমরা এখানে কি করবো, জাস্ট এখানে একটা ক্লাস ধরাই দিব, শেষ। বাট আমি যখন এখন একটা একটা ইউএল নিয়ে কাজ করতেছি, সো ঝামেলা নাই। তো আমাদের যখন অনেকগুলা প্রজেক্ট যখন করবো তখন আপনারা দেখতে পারবেন না যে আমি এখানে ক্লাস দিচ্ছি, আইডি দিচ্ছি, অনেক অনেক ক্লাস, অনেক অনেক আইডি ডিফাইন করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু এলআইটাকে ধরবো, এলআইটাকে ধরার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে, দেখেন এলআইটা কার ভিতরে, এলআইগুলো কার ভিতরে, ইউএল এর ভিতরে। সো আমি আগে ইউএল কে ধরবো, একটা স্পেস দিব, তারপরে এলআই কে ধরবো। দেন এটা হচ্ছে একটা ট্যাগের ভিতরে যদি আরেকটা ট্যাগ থাকে, সেই ট্যাগটাকে ধরার জন্য আমরা এভাবে ট্যাগ দিয়ে ধরবো। যেমন সাপোজ ধরুন যে ইউএল এর আন্ডারে এলআই ট্যাগটা আছে, ইউএল প্যারেন্ট ট্যাগ, তার মধ্যে হচ্ছে যে এলআই। তো আমি আগে প্যারেন্ট ট্যাগটা দিলাম, স্পেস দিলাম, দেন এলআই দিলাম।
ক্লিয়ার? তো এখন যদি এখানের মধ্যে ইউএল না থেকে সাপোজ ধরেন যে অন্য কিছু থাকতো, সাপোজ ধরেন যে আমাদের h2 ট্যাগের মধ্যে p ট্যাগ আছে, সো আমরা সেই ক্ষেত্রে জাস্ট মানে ওটাকে ডিফাইন করে দেওয়া, হ্যাঁ, যে এই এলআইটা ইউএল এর মধ্যে আছে, ওই পি ট্যাগটা মানে কার একটা ট্যাগের ভিতরে যখন আরেকটা ট্যাগ থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা আগে প্যারেন্ট ট্যাগটা লিখে তারপরে স্পেস দিয়ে তারপরে ওই ট্যাগটা লিখবো, যে ট্যাগে কাজ করবে অ্যাকচুয়ালি ওই ট্যাগটা লিখবো হচ্ছে স্পেস দিয়ে প্যারেন্ট ট্যাগটা আগে, তারপরে স্পেস, তারপরে হচ্ছে ওই ট্যাগ। সো এটা এভাবেও লেখা যায়। আমরা এখানে কিন্তু শুধুমাত্র এলআই লিখলেও হইতো, কারণ হচ্ছে যে এলআই লিখলেও হইতো, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। আমরা যদি একদম মানে পারফেক্টলি যদি ডিফাইন করে দিতে চাই এই মুহূর্তে, সেক্ষেত্রে ইউএল লিখে একটা স্পেস দিব, তারপরে এলআইটা লিখবো। ওকে, এবার এখানে যদি একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল না, তাহলে লিস্ট স্টাইল নাম করলে এখানে আমাদের সিএসএস সেভ করছি কিন্তু এইচটিএমএলটা এখন সেভ করে নেই। কাজে এই যে আমাদের বাম পাশে দেখেন এই যে ব্লু কালারের একটা জায়গায় সেভ হয় নাই, সেটা ওয়ান উঠে আছে, দ্যাট মিনস ওয়ান মিনস হচ্ছে আমার এইচটিএমএল সেভ করে নেই, এটা আমাদেরকে বলতেছে আর কি। এখন দেখেন চলে গেছে, সেভ হলে সম্পূর্ণটা চলে যাবে। ওকে, আমরা দেখি এই যে ডট ডট চিহ্নগুলো চলে গেল, ডট চিহ্ন চলে গেল। তো এখন আমরা যদি আর কিছু কাজ করবো, আর কি কি করা যায়, লিস্টের মধ্যে আমি চাচ্ছি যে সাপোজ ধরেন যে এখানের মধ্যে আমি চাচ্ছি যে এটাকে মাঝখানে আনতে, মানে লিস্টটাকে মাঝখানে আনবো। সো মাঝখানে আনার, হ্যাঁ, ওটা হচ্ছে ওটার জন্য হচ্ছে অর্ডার লিস্ট, 1 2 আসবে তখন হচ্ছে সেটা হয়ে যাবে অর্ডার লিস্ট। তখন অর্ডার, আচ্ছা আপনাকে অর্ডার লিস্টটা আপনাকে দেখাই দিতে হবে। অর্ডার লিস্ট অবশ্য আমি আপনার ভিডিওতে বলছি, ওখানে আছে। তো আমি এখানে একটা অর্ডার লিস্ট আনি, একটা দিয়ে দেখাই, তাহলে আপনার বুঝতে হবে যে আইটেম, আইটেম লিখি শুধু HTML যায়, এই যে দেখেন ওয়ান আসছে। এবার যদি আপনার লিস্টটাকে কপি করে আরেকটা লেখেন, আমি একটা একটা লিখতেছি একসাথে লেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছি যে হ্যাঁ 1 2 আসতেছে কিনা সেটা আপনাকে বোঝাচ্ছি। এই 1 2 না, আবার আইটেম 1 2 3 4 এগুলো না, ওগুলো কিন্তু আমাদের HTML এ লেখা। তো এগুলো হচ্ছে যে আমাদের ট্যাগ ইউজ করে আনা। তো এখানের মধ্যে 1 2 আসতেছে, সেটার জন্য হচ্ছে অর্ডার লিস্ট। সো এখানে অর্ডার লিস্ট তেমন একটা কাজ থাকবে না, সামনেও থাকবে না তেমন একটা। তো আমি এটাকে করে রাখলাম, তো আপনিও যাতে সেটাকে দেখতে পারেন। ওকে, সেটা আমি কমেন্ট আউট করে রাখলাম। এখন ইউএল, ইউএলকে মাঝখানে আনবো আপনার, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যদি যদি আমরা লিস্টটাকে মাঝখানে আনতে চাই, তো সেম, এটা এটা যেহেতু ইউএল আমাদের, এটা এই জিনিসটা আমাদের ইউএল, তো এটাকে যদি মাঝখানে আনতে চাই কি করতে হবে, ইউএলকে ধরে মার্জিন লেফট ইউজ করবো, ইউএলকে ধরে কি করবো, ইউএল ট্যাগকে ধরবো, হ্যাঁ ইউএল ট্যাগকে ধরবো। এবার আপনি মার্জিন লেফট দিয়ে ইন্সপেক্ট করে দেখেন, শুধুমাত্র ইউএলকে ধরবো। তো মার্জিন লেফট যদি করি, সাপোজ মার্জিন লেফট যদি করি আমি 500 পিক্সেল যদি দিই, 50 আসছে কেন, 500 পিক্সেল দিলাম, এই দেখেন মাঝখানে এখন আসলে বলেন। হ্যাঁ হ্যাঁ, এবার এবার এটা এবার আপনারা কি করবেন, এই ইউএলটাকে মাঝখানে আনবেন। এখনো কিন্তু মাঝখানে আসা হয় না, এখনো কিন্তু মাঝখানে আসে, এই ইমেজ বরাবর মাঝখানে আনবেন, আরো মাঝখানে আসবে, এই বরাবর আসবে এটা। তো এই বরাবর আনাটা আপনাদের কাজ। আমি তো প্রপার্টি লিখে দিলাম, আপনার ভ্যালু চেঞ্জ করবেন, তাহলে এই দুটো কাজ করেন এটাতে। হ্যাঁ এটা হ্যাঁ আপনি দেখতে পারেন, ট্রাই করে দেখবেন আপনারা, আপনারা ট্রাই করে দেখবেন হবে কি হবে না। তো আপনারা ট্রাই করে দেখবেন হবে কি হবে না। আসছে, তো এটা আপনাদের মাথা থেকে বের হইতে হবে। হ্যাঁ আপনি এখন বললেন
আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনি কোডে অ্যাপ্লাই করবেন, সো সেখানে দেখবেন যে টেস্ট করে দেখবেন যে হবে কিনা। আমি তো দেখা যাচ্ছে যে অনেক কিছু বলবো না, অনেক কিছু স্কিপ করে যাবো, যেগুলা আপনাদের থেকে বের করে আনতে হবে, ওগুলা অটোমেটিক আপনাদের থেকে চলে আসতে হবে। কারণ আপনি আমাকে বললেন, এখন আপনি আমাকে বলার থেকে যদি কোডে এটা অ্যাপ্লাই, তাহলে আপনার মধ্যে এটা আপনার মন মগজে সেটা গেঁথে যাইতো। আচ্ছা যাই হোক, এখন জানলেন যে এখানে টেক্সটাইল সেন্টারগুলোতে চলে আসে। আচ্ছা, ওকে, তাহলে এটা টেক্সটাইল সেন্টার থাক। আপনারা উম, এই যে ইউএলএলআই ধরলাম, ইউএলএলআই এর মধ্যে, ইউএলএলআই তে কিছু করার দরকার নেই আপাতত। আপনাদেরকে যেটা করতে বললাম সেটা করেন। এই যে এটার মধ্যে সিএসএস করেন, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেন, তারপরে এটার নিজস্ব একটা কালার দেন। মানে H2 থেকে আইডিয়া নিয়ে, আমাদের H1 থেকে উপরেরটা থেকে আইডিয়া নিয়ে এটা করবেন আর কি। আচ্ছা, তাহলে আপনাদেরকে কোডটা দিয়ে দিই। কার মধ্যে প্রবলেম সেটা যাচাই বাছাই, মানে কথাবার্তার মাধ্যমে এটাকে ঠিক করতে হয় আগে। এখন কোথায় প্রবলেম, কোন জায়গায় প্রবলেম, আমরা তো আর ধরতে পারবো না। ডিসপ্লে, যদি আমি এটা ইনলাইন করি, লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইলটা আগে ছিল, এখন ডিসপ্লে ইনলাইন লিখছি। ডিসপ্লের মধ্যে কিছু প্রপার্টি আছে। ডিসপ্লে ব্লক, একটা ব্লকের সাথে তো আপনারা পরিচিত হইলেন, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক বলতে এই যে ডিসপ্লে ব্লক, এটা আমরা আরও জানবো। এখন আরেকটা আছে ডিসপ্লে ইনলাইন। সো এই ডিসপ্লে ইনলাইন করার পরে আমরা কি পাই, আউটপুটে কোনো কিছু পাই কিনা দেখে আসি। দেখেন, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5 ছিল নিচে নিচে, হয়ে গেল পাশাপাশি। দিস ইজ কল ডিসপ্লে ইনলাইন। দ্যাট মিনস হচ্ছে সবাই এক লাইনে আসবে। ডিসপ্লে যখন ব্লক, মানে এর আগে যখন ছিল, আমরা যখন এটা প্রপার্টিটা দেই নাই, আবার দেখেন তাহলে এটাকে কমেন্ট আউট করা, কমেন্ট আউট করে রাখলাম। দ্যাট মিনস এটা আমার আউটপুটে এক্সিকিউট হবে না। তো আমি রিফ্রেশ করলাম, এখন কি নিচে নিচে। তো আমি এই কমেন্ট আউটটা তুলে দেই। তুলে দেওয়ার পরে খেয়াল করবেন লিস্ট আইটেমের মধ্যে পাশাপাশি আসছে। এখন এটা ডিসপ্লে কিছু ছিল না আগে, এখন ডিসপ্লে ইনলাইন করার ফলে কি হলো, যে আমার আইটেমের 1, আইটেম 2, আইটেম 3, আইটেম, হ্যাঁ পাশাপাশি, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন। যে পাশাপাশি, পাশাপাশির কাজ আমরা আরো অনেক দেখবো। তো পাশাপাশি কাজ, যদি এখানে যদি আবার একটা মেনু বারের কাজ করি, সাপোজ ধরুন যে মেনু বলতে আমি ধরেন যে আমরা অনেক এর সামনে গিয়ে আরো অনেক মেনুর কাজ করবো। তা আপাতত মেনুর কাজটা আমরা, মেনুতে কি কি আইটেম থাকে, হোম, অ্যাবাউট আস, তারপরে এই ধরনের অনেক কিছু থাকে। সেগুলোর ডিটেলস কাজ আপাতত পরে দেখাবো। আপাতত আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এগুলোই থাকুক। আহ, এখানের মধ্যে আর কি কি হইতে পারে, এখানের মধ্যে আমি যদি তাদেরকে যদি কি করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার যদি সাপোজ ধরেন যে কোনটা দেব, যে ধরেন এখানের মধ্যে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে ক্লাস বলে দিতে হবে। যদি আপনি আলাদা আলাদা করতে চান, সেক্ষেত্রে ক্লাস দিয়ে তারপর ওটাতে প্রপার্টি দিতে হবে। বুঝেন নাই মনে হয়? মানে এখানে যদি আমি একটা ক্লাস দিই, এখানে যদি ক্লাস দিই, একটা নাম দিই, বুঝি নাই? না, ক্লাস তো আপনাকে এখানে ধরতে হবে। ক্লাসটা তো আপনাকে HTML এর মধ্যে ধরতে হবে। ক্লাসটা তো আপনাকে লিখতে হবে HTML এর মধ্যেই। ক্লাসটাকে ধরবেন হচ্ছে সিএসএস, এক্সটার্নাল সিএসএস এ। বুঝেন না? ক্লাসটা তো স্টাইল না। ক্লাস কি স্টাইল? ক্লাস তো কোনো স্টাইল না, ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ক্লাস তো কোনো স্টাইল না, ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউট। এখানের মধ্যে স্টাইলটা ছিল আমাদের একটা অ্যাট্রিবিউট। যখন আমরা ইনলাইন সিএসএস করছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস তখনই বলবো যখন স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করব, এবং সবকিছু থাকবে এখানের মধ্যে। প্রপার্টিগুলা, প্রপার্টি কোনগুলা, এই যে টেক্সট স্টাইল সেন্টার, এই যে লিস্ট স্টাইল নাম, এগুলো হচ্ছে প্রপার্টি। সেগুলো যখন আমরা স্টাইলের মধ্যে লিখবো, তখন এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন তো আমি স্টাইল লিখতেছি না, আমি তো, ক্লাসটা হচ্ছে অ্যাট্রিবিউট, প্রপার্টি না। ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউট, হ্যাঁ। তো এখানে ক্লাসটা তো আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে, ক্লাসটা তো সিএসএস এ ডিফাইন করবো না।
ক্লাসটা তো আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। আমি যদি এখানে আইটেম ওয়ান নামে আইটেম ওয়ান, ওকে, এটার নামও আইটেম ওয়ান রাখলাম। সো এটা যদি আমি কিছু করি, আপাতত আমি কিছু করব না, এখন কিছু করব পরে। আপাতত এলআই এর মধ্যে কিছু কাজ করিনি, তারপর আপনার চেঞ্জটা ধরা যাবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আনলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে দুইটাই সেট করি। আমি আইটেম ওয়ান এখন কিছু করতেছি না, আপনি যেটা বললেন আপনার উত্তরও আমি দিব পরে। তো সেই ক্ষেত্রে সেটার জন্য একটা আমি আইটেম ওয়ান নিয়েছি, বাট আইটেম ওয়ানের কাজটা আমি পরে দেখাবো। এখন আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম আসছে আমরা দেখি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, রাইট? দেখতে পাচ্ছেন না? আচ্ছা, হয়তো বা ক্লিয়ার না, আমি যদি একটু অন্য কালার দিই, পিঙ্কিশ, পিঙ্কই দিই তাহলে। পিঙ্ক তো এতটা ডিপ না, রেড দিই, রেড দিলেই ক্লিয়ার বোঝা যাবে। রেড, ব্লু, ওকে, ব্লু দিই। আর লাইট কালারগুলো কেন জানি ভালো লাগে, লাইট ব্লু আছে না, লাইট ব্লু, ওকে আছে। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি আর একটু ক্লিয়ার। এখন আমরা আমরা প্যাডিং দিই। এখন দেখেন প্যাডিং এর মধ্যে আমরা গতবার যে প্যাডিংটা ইউজ করছি দ্যাট মিনস হচ্ছে এখানে দেখেন, প্যাডিং থেকে শুরু করে আমরা প্যাডিং ডিফাইন, সরি, এখানে পর্যন্ত প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, 4টা লাইন লিখতে হচ্ছে না আমার কোডে কয়টা লাইন লিখতে হচ্ছে? 4টা লাইন লেখা লাগছে। এখন আমি একটা ইউজ করে এখানে আমি করব। দ্যাট মিনস হচ্ছে আমি যদি অনলি প্যাডিং লিখি, আমি যদি অনলি প্যাডিং লিখে 10 পিক্সেল দিই, 10 পিক্সেল, সো কি হয় আমরা দেখি। আমরা একটু আইটেমের দিকে খেয়াল করি, দেখেন সবগুলা কিন্তু উপরে নিচে বামে ডানে প্রত্যেকটা আইটেমের মধ্যেই কিন্তু 10 পিক্সেল কি পাইছে? প্যাডিং পাইছে। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আপনার একটা ছোট পরিমাণ 3 পিক্সেল বা 3 পিক্সেলের মতো একটা জায়গা এখানে আছে, এই যে এখানের মধ্যে, হ্যাঁ, আবার একটা গ্যাপ আছে কিন্তু। সো ওই গ্যাপটাকে যদি আপনি চাইলে বাড়াতে চান তাহলে মার্জিন দিয়ে বাড়াতে পারবেন। আমরা একটা করি, আমরা ইউএল এর নিচে একটা মার্জিন আনি। ইউএল এর মার্জিন বটম আনি। মার্জিন বটম যদি 30 পিক্সেল দিই, এটা একটু উপরে উঠছে, আবার একটু বাড়াই। এখন এখানের মধ্যে আপনি যদি এখানে চান, আপনি এখন মার্জিন, এটা কিন্তু কার মার্জিন, এটা খুব খেয়াল করবেন, এটা কিন্তু ইউএল এর মার্জিন। দ্যাট মিনস পুরো লিস্টের একসাথে যে ট্যাগের মধ্যে আছে সেটার মার্জিন হচ্ছে যে 50 পিক্সেল। বেটার অপশন হচ্ছে যে আমি যদি মার্জিন বটমটা যদি আমি এখানেও দিই, সাপোজ ধরেন যে আমি এটাকে কাট করে, হ্যালো, ওকে, এখন আমি এই যে প্যাডিং 10 পিক্সেল ইউজ করার কারণে আমার যে প্যাডিংটা আসলো ওটা তো আপনারা দেখলেনই। আমাদের প্যাডিং হচ্ছে এখানে প্রত্যেকটাতে প্যাডিং পাইছে একটা। তো আমি চাচ্ছি যে এই যে প্রতিটা লিস্ট আইটেমের মাঝখানে যে একটা গ্যাপ আছে ওটা আর একটু বাড়ুক। তাহলে সেই ক্ষেত্রে আমি সেটা করতে পারি। একটা অপশন আছে, সেটা যদি আপনাদেরকে বলি যে মার্জিন, দেখেন প্রতিটার আমি কিন্তু এখানে একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে যে ইউএলএলআইতে আমরা একটা কি দেখছিলাম, মার্জিন বটম দেখছিলাম 30 পিক্সেলের মতো। আমি যদি কন্ট্রোল জেড দিই, হ্যালো, আচ্ছা, সো এখানে আমরা আমাদের ইউএলএলআই মার্জিন বটম ছিল ইউএলতে, মানে ইউএল এর মধ্যে মার্জিন বটম ছিল। তো সেটাতে আমাদের অ্যাপ্লিকেশনটা কি ছিল, সেটাতে আমাদের ছিল হচ্ছে যে ইউএল, মানে ইউএল হচ্ছে যে কি, আমাদের এই পুরোটা ইউএল, এটার নিচে একটা মার্জিন আছে, এটার নিচে একটা মার্জিন আছে। তো এখন আমি এই মার্জিন বটমটা আমি যদি এখানে না রেখে এখানেও রাখতাম, বাট আপাতত আমরা যদি কোনো ডিফারেন্স হয় কিনা সেটা আমরা দেখি।
দেখেন এখানের মধ্যে কিন্তু এই যে এলআই এর মধ্যে আমি যখন মার্জিন বটমটা রাখলাম, হ্যাঁ, সেটা কিন্তু পাই নাই। সেটা কিন্তু পাই নাই। আমাদের কোথায় রাখতে হবে? আমাদের রাখতে হবে হচ্ছে ইউএল এর মধ্যে। ইউএল। সো ইউএল কে রিফ্রেশ করার পরে দেখেন এখন পাইছে মার্জিনটা নিচের। হ্যাঁ হ্যাঁ, উপরে উঠছে, নিচের যে মার্জিন বটমটা ওটা। সো এখন আমি চাচ্ছি যে না, এলআই আইটেম যেগুলো আছে ওগুলোর মধ্যে একটা গ্যাপ থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটার জন্য আমাকে ইউএল এলআইতে দিতে হবে। ওখানে যদি আমি মার্জিন রাইট মার্জিন রাইট যদি দিই, মার্জিন রাইট সাপোজ ধরেন যে আমি যদি 10 পিক্সেল করে মার্জিন রাইট রাখি, সেই ক্ষেত্রে কি অবস্থা হয় দেখি। তো আপনারা খেয়াল করবেন এখানে দেখেন, এটা কিন্তু এই মাঝখানের গ্যাপটা কিন্তু আগের থেকে বেড়ে গেছে না? এই যে এলআই এর মধ্যে গ্যাপ ছিল একটা, আচ্ছা, আমি আরো বাড়াই 50 পিক্সেল করে। খেয়াল করবেন, রিফ্রেশ, কি হলো? মাঝখানে যে গ্যাপ, এই যে এগুলো গ্যাপ, হ্যালো, এইগুলো গ্যাপ। আগে কি এতটুকু গ্যাপ ছিল? আগে তো এতটুকু গ্যাপ ছিল না। আমি হ্যাঁ, এখন আমি রিফ্রেশ করি, গ্যাপটা খুবই কম, মানে একদম। ওকে, তো আমি যদি এখন এখানের মধ্যে 50 পিক্সেল গ্যাপ, সো এটা আমি 10 পিক্সেল রাখি বলতো, 10 পিক্সেলের গ্যাপ রাখলাম, এই যে 10 পিক্সেলের গ্যাপ। তো এই গ্যাপগুলা, এই আইটেমগুলা, মানে এই সেকশনটা নিয়ে আমরা আরো সামনে আরো কাজ আছে, বলতে গেলে আমরা প্রতিটা পিএইচডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন তাহলে এই যে আমরা যে ইউএলএলআই এর কাজটা করলাম, তো দ্যাট মিনস হচ্ছে আমাদের এই সেকশনটা বারবারই আসবে প্রতিটা প্রজেক্ট যখন করব। সব সময় দেখবেন যে এরকম অ্যাটলিস্ট হলো আমাদের একটা মেনু এরকম আছে, উপরে বলেন বা বামে বলেন, বামে বা ডানে, মাঝখানে থাকতে পারে সেটা। তো এই মেনুর কাজ কিন্তু আমরা টেবিল দিয়েও দেখছিলাম আমরা। সো এখন টেবিলের কাজটা কিন্তু অনেক হার্ড ছিল, টেবিলের কাজটা কিছু অনেক কঠিন ছিল। টিআর আনা, টিডি আনা, তারপরে ছোট ছোট গ্যাপগুলোর জন্য আবার টিডি আনা, তারপরে এই যে এই গ্যাপের জন্য, এখানে যে গ্যাপ আছে ওগুলোর জন্য টিডি আনা। তো অনেক ঝামেলা ছিল, বাট এখন দেখেন কত ইজিলি আমরা সিএসএস এর মাধ্যমে এই কাজটা করে ফেলতে পারি। এটাই হচ্ছে সিএসএস এর সুবিধা। আচ্ছা, তো আজকে এতটুকুই, আসলে আপনারা ইয়ে করবেন, এই যে অন্য একটা ইমেজে আপনারা ট্রাই করবেন। এখানের মধ্যে যেভাবে দিছে হুবহু আমার মতো করবেন না, অন্য কালার অন্য রকম করে ট্রাই করবেন। মানে সিএসএস প্রপার্টি, মানে প্রপার্টি ঠিক থাকবে, বাট ভ্যালু ডিফারেন্ট হবে আর কি।